রাজধানীর ড্যামরায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 শিক্ষার্থী নিহত হয়েছে। ভোরে কোনাপাড়া এলাকায় উত্তর সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় 2 মোটর বাইক আরোহী নিহত হয়। তারা হলেন ইরাম রেদওয়ান ও অপু আহমেদ। তারা দুজনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুর্ঘটনার পর তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তাদের দুজনের বাসায় চিটাগাং রোড এলাকায়। এই ঘটনায় সিটি কর্পোরেশনের গাড়িটি আটক করা হয়েছে। ভারত থেকে আমদানি শুরু হলেও পেঁয়াজের দাম কমছে না দিনাজপুরের হিলি স্থলবন্দর এলাকা ও আশেপাশের বাজারে। প্রায় একই দামে বিক্রি হচ্ছে দেশি ও ভারতীয় পেঁয়াজ। আগে 80 টাকা কেজিতে বিক্রি হলেও গত দুদিনে দাম বেড়ে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায়। এদিকে দেশি বিভিন্ন জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে 120 টাকায়। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দুষছেন সিন্ডিকেটকে। তবে ব্যবসায়ীরা বলছে মাঠ থেকে বাজারে বিভিন্ন জাতের পেঁয়াজ উঠতে শুরু হলে কমে আসবে দাম সহনীয় রাখতে সম্প্রতি সীমিত পরিসরে ভারতীয় পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। 7 নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল, পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে, সার্বিক বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হ্যাঁ মালিহা, আমি হিলি স্থলবন্দরের মোকামে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে জানাচ্ছি সেটি হচ্ছে যে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে, তবে আগে যেভাবে প্রচুর পরিমাণে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হতো সেইভাবে আমদানি হচ্ছে না। এখানে আমাকে আমদানিকারকরা যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে কৃষি মন্ত্রণালয়ের খামার বাড়িতে যে পেঁয়াজ আমদানিতে যে অনুমতি নেওয়া হয় সেখানে কিন্তু তারা যথেষ্ট পরিমাণে অনুমতি পাচ্ছেন না। এখানে তারা এও বলছেন যে সেখানে হয়তো একটি সিন্ডিকেট করা আছে, এই জন্য তারা আবেদন করে অনুমতিগুলো পাচ্ছেন না। আর আর যেটা হচ্ছে যে বাজারে আপনার ভারতীয় যে পেঁয়াজটা মানে কম পরিমাণে যেটা আমরা দেখলাম বাজারে, সেটা হচ্ছে কি যে 100 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আপনার 3-4 দিন আগেও এই পেঁয়াজটা কিন্তু যখন আমদানি হয় গত রোববার থেকে তখনও কিন্তু আপনার ছিল 80 টাকার কাছাকাছি। আর দেশি যে পেঁয়াজগুলো বাজারে উঠেছে সেটা হচ্ছে আপনার মুড়ি কাটা পেঁয়াজ, রাখি পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আপনার 100 টাকা 110 টাকা দরে বিক্রি হচ্ছে। এখানে আমদানিকারকরা বলছেন যে যদি পেঁয়াজ আমদানিকে উন্মুক্ত করে দেওয়া হতো তাহলে বাজারগুলো কিন্তু স্বাভাবিক হয়ে যেত এবং ভোক্তারা কম দামে পেঁয়াজ মানে কিনতে পারতেন। হ্যাঁ মালিহা। সার সংকটে নাটোরের চাষিরা। চলমান রবি মৌসুম ও আসছে বোরো মৌসুমের জন্য ব্যবসায়ীদের কাছে সার সংগ্রহ করতে গিয়ে হয়রান হওয়ায় অভিযোগ করছে কৃষকরা। সারের সংকটের কথা অস্বীকার করেছে কর্তৃপক্ষ। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। নাটোরের মাঠে মাঠে এখন কৃষকের ব্যস্ততা। রসুন, পেঁয়াজ, সরিষা, ডাল, ভুট্টা সহ নানা সবজি চাষে সময় পার করছেন তারা। একই সাথে চলছে আসন্ন বোরো মৌসুমের জন্য ধানের বীজতলা তৈরির কাজ। কিন্তু সার সংগ্রহ করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। ডিলার পর্যায়ে সার নিতে গিয়ে নানা হয়রানির শিকার হতে হচ্ছে কৃষককে। এছাড়া খুচরা ব্যবসায়ীরা নিচ্ছে বাড়তি দাম। সব মিলিয়ে সার নিয়ে ক্ষুব্ধ কৃষক। যতটুকু প্রয়োজন আমরা দোকানে গেলে পর্যাপ্ত মানে পাচ্ছি না। আমরা যদি এক বস্তা চাই ওই বলেন নাই, ওই এখন দাম বেশি। 1750 এ যার কাছে যেরকম পারে তাও এভেলেবল নাই। 3 দিন পরে ঘুরে 3 বস্তা সার আমি নিয়ে আইছি। তো এগুলোর সারই পাচ্ছি না, তাহলে এর আবাদের সার আমরা কিভাবে পাই? বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের নেতা ও কৃষি বিভাগ কর্মকর্তারা বলছেন সারের কোনো সংকট নেই, বিতরণে ত্রুটির কারণে মধ্যস্বত্বভোগীরা কৃত্রিম সংকট তৈরি করছে। মধ্যস্বত্বভোগী যদি বলি তাদের প্রয়োজন নেই, কিন্তু সার তার প্রয়োজন, এই জন্য সার সংগ্রহে সেও এখানে কৃষকের মতো করে ব্যস্ত হয়ে উঠছে। কৃষক যাদের আসলে প্রকৃত জমিই নাই তারা এই কাজগুলো করছে। তারা সার তুলে নিয়ে গিয়ে আসলে ওই যে অধিক দামে বিক্রির জন্য বিভিন্ন খুচরা বিক্রেতার কাছে অথবা অন্য কোনো কৃষক যারা হয়তো এসে সার নিতে পারছে না তাদের কাছে বেশি দামে বিক্রির জন্য একটা পায়তারা করছে। চলতি মৌসুম সহ আসন্ন বড় মৌসুম ঘিরে সার নিয়ে কোনো পক্ষই যাতে প্রকৃত কৃষকদের জিম্মি করতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্টদের জোরালো ভূমিকা চান ভুক্তভোগীরা। NTV নিউজ ডেস্ক। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের
সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গতকাল থেকে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন নামছে তাপমাত্রার পারদ, জেঁকে বসছে শীত। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা 9.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। বিভিন্ন হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, যাদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে এবং জানুয়ারির শুরুর দিকে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এছাড়া কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, রাজশাহী সহ বিভিন্ন জেলায় ঘন কুয়াশা ও কনকনে শীতে সীমাহীন দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। বিপিএল এর সন্দেহভাজন খেলোয়াড়দের বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে সমালোচনা থাকলেও এই পদক্ষেপকে সঠিক ও সময়োপযোগী মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। স্বচ্ছতা বজায় রাখতে শুধু খেলোয়াড় নয়, কর্মকর্তাদেরও সরিয়ে রাখার পরামর্শ এই কোচের। এছাড়াও বিশ্বকাপের আগে মিডল অর্ডারের সমস্যা কাটানোর জন্য বিপিএলকেই কাজে লাগাতে হবে বলে মতামত বাংলাদেশের এই সাবেক অধিনায়কের। নিলয় মজুমদারের রিপোর্ট। গত বিপিএলে ফিক্সিংয়ের যে কালো দাগ লেগেছিল বিসিবির গায়ে, তা কাটিয়ে উঠতে এবার সন্দেহভাজন খেলোয়াড়দের ছাড়াই দ্বাদশ আসর আয়োজন করতে যাচ্ছে গভর্নিং কাউন্সিল। তবে যে প্রক্রিয়া খেলোয়াড়দের বাদ দেওয়া হয়েছে তা নানান আলোচনা ও সমালোচনার জন্ম দিলেও এই সিদ্ধান্তকে সঠিক মনে করছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সন্দেহভাবে আপনি পারেন কিনা আমি জানি না। যদি আপনাদের কাছে প্রপার এভিডেন্স থাকে সেটা সবচেয়ে ভালো হতো। নিশ্চয়ই বিসিবির কাছে এরকম কোনো প্রপার এভিডেন্স আছে বা কিছু আছে যার জন্য ওরা এইটুকু করতে পেরেছে, প্লেয়ারদেরকে ড্রাফট লিস্ট থেকে এস্টাবলিশ প্লেয়ারদের ড্রাফট লিস্টে সরিয়ে দিয়েছে। যেটাই হোক, বিসিবির ভালোভাবে যেটা তো বলেছেন তারা ড্রেসিং রুমকে ক্লিয়ার রাখার চেষ্টা করবেন, তো সেটা হলে ভালো। ক্রিকেট সেফ থাকলে সবার জন্যই ভালো। সেটা টি-20তে 5টি সিরিজ জয় নিয়ে স্বপ্নের মতো এক বছর কাটালেও দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মিডল অর্ডার। বিশ্বকাপে ভালো করতে ব্যাটারদের বাড়তি দায়িত্ব নেওয়ার আহ্বান সাবেক অধিনায়কের। এরা সবাই খুব দারুণ প্লেয়ার। খারাপ সময় গেছে, ভালো সময় আসবে। আমরা অধৈর্য হলে হবে না, ধৈর্য রাখতে হবে। সুতরাং আমি ধৈর্যশীল। আমি মনে করি যে এরাই ভালো খেলবে, এরাই বাংলাদেশকে ম্যাচ জিতাবে। হৃদয় কদিন একটা দারুণ ইনিংস খেললো, সুতরাং তারা কামিং ব্যাক ইন দ্য ফর্ম এবং সময় মতো তারা ফর্মে আসতে পারে। বিপিএলটা আমি মনে করি ইম্পর্টেন্ট হবে তার জন্য। রাইট টাইমে বিপিএলটা হচ্ছে, যাতে ছেলেরা ফর্মে ফিরে আসে সেটাই দেওয়া করি। যারা ন্যাশনাল টিমের জন্য লড়বে বাংলাদেশের জন্য, তারা সবাই ফর্মে ফিরে আসলে আমি মনে করি টপ অর্ডার সাথে মিডল অর্ডার যদি ফর্মে ফিরে আসে, বাংলাদেশ তো বোলিংয়ে আমরা অনেক স্ট্রং, আমি মনে করি তাহলে আমরা অবশ্যই আরও ভালো কিছু করতে পারবো। বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে ব্যাটারদের মানসিকভাবে চাপমুক্ত থাকার পরামর্শ খালেদ মাহমুদের। নিলয় মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের তফসিল ঘোষণা হলেও এখনও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় পৌঁছাতে পারেনি বিএনপি। এবার শরিকদের জন্য খুব বেশি আসন ছাড়তে রাজি নয় তারা। নিজ নিজ প্রতীক নিয়ে জয়ী হতে পারবে এমন প্রার্থীদেরই কেবল আসন ছাড়ার পক্ষে বিএনপি। বাকিদের অন্যভাবে মূল্যায়ন করার কথা বলছে দলটি। ইমরুল আহসানের রিপোর্ট। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘ 16 বছরের আন্দোলনে পুরনো মিত্রদের পাশাপাশি বিএনপির সাথে যুক্ত হয় আরও অনেক দল, এমনকি ভিন্ন আদর্শের দলও। সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিক সবাইকে নিয়ে সরকার গঠনের প্রতিশ্রুতিও রয়েছে দলটির। তবে নির্বাচনের আসন বণ্টন নিয়ে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে শরিকদের মাঝে। ইতিমধ্যে 273টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এসব আসনের শরিকদের কেউ কেউ ভোট করতে আগ্রহী। এ নিয়ে বিপাকে পড়েছে বিএনপি। আমি তো ঢাকা 8-এর ইলেকশন করবার ব্যাপারে একটা প্রস্তুতি চলছে। আমার তো 50 বছর এখানে এই অঞ্চলে। যদি আমি ঢাকা 12-র ভোটার, আমার বাসাও ঢাকা 12-তে, বিএনপির সঙ্গে বোঝাপড়া হলে এক ধরনের, না হলে তো বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চগত বা আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা আমাদের নির্বাচনী যে কাজ, রাজনীতি তো একদিনের জন্য না, বর্তমানের মধ্যে আমরা ভবিষ্যতের স্বপ্ন দেখি। বৃহত্তর জাতীয় কর্তব্যের জায়গাটাতে আমরা গুরুত্ব দিচ্ছি, সেই বিবেচনাটা বজায় রেখেই প্রত্যেক দলকে ভাবা উচিত এবং বিশেষভাবে বিএনপির মতো বড় রাজনৈতিক দল, তাদের দায়িত্বটা এখন অনেক বেশি। অসন্তোষ নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। দলগুলোর সাথে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। খুব শীঘ্রই সমাধানের আশা করছেন দলের মহাসচিব। আমাদের কোনো সমস্যা নেই, রাজনৈতিক দলের মধ্যে তো এগুলো থাকে। যা আমাদের সঙ্গে যুগপৎভাবে আন্দোলন করেছেন তাদের অবশ্যই যথাযথভাবে তারা একই সঙ্গে কথা বলে আমরা মূল্যায়ন করা হবে এবং আমি মনে করি যে কোনো সমস্যা থাকবে না। আমরা অত্যন্ত আশাবাদী যে যারা আন্দোলন করেছেন এই সরকারের আমাদের সেই বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, তাদেরকে যথাযথভাবে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা নির্বাচনে অংশ নিতে পারবো।
জোট হলেও নিবন্ধিত দলের যার যার প্রতীকে নির্বাচন করতে হবে, নতুন এই সিদ্ধান্ত ভাবাচ্ছে বিএনপিকে। ধানের শীষ ছাড়া জোটের প্রার্থীকে মাঠে ছেড়ে দেওয়াকে ঝুঁকিপূর্ণ মনে করছেন দলের নীতি নির্ধারকরা। ধানের শীষ নিয়ে মার্কা করলে যে গ্রহণযোগ্যতা থাকতো, সেই দলের হয়তো ওই মার্কা নিয়ে ইলেকশন করলে এটা পরিচিত করতে করতেই ইলেকশন চলে যাবে। সেক্ষেত্রে তো একটা ছোট দলের এখানে নিজেদের একটু সমস্যা রয়েছে, এগুলো নিয়ে কিন্তু আর আলোচনা চলছে। বিএনপি ঘোষিত প্রার্থীও কিছু কিছু জায়গায় পরিবর্তন আসতে পারে। আবার শরিকদের সাথে আসন সমঝোতা হলে অনেক আসনে শেষ মুহূর্তে নিজ দলের প্রার্থীকে প্রত্যাহার করে নেবে তারা। যদি কোনো আমাদের সাথী বন্ধু দলের একটা দুইটা সিট ছেড়ে দিয়ে হলেও হয়তো আমরা আমাদের মনোনয়নপত্র নাও জমা দিতে পারি, বা সেই রকমের রিঅ্যাডজাস্টমেন্ট হইতে পারে। তো এটা এখনও চূড়ান্ত না। শনিবার যুগপৎ আন্দোলনের শরিকদের সাথে বৈঠক ডেকেছে বিএনপি। এই বৈঠকের দিকে নজর মনোনয়ন প্রত্যাশীদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। তফসিল ঘোষণায় অনেকে ভারাক্রান্ত হয়েও স্বাগত জানাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর মধ্য দিয়ে গণতন্ত্রের স্থায়ী যাত্রার ঘোষণা এসেছে বলেও মনে করেন তিনি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান শুধুমাত্র ৩৬ দিনের বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল নয়, বরং ১৫.৫ বছরের সমষ্টিগত ফল। ৭১-এর চেতনা নিয়ে যারা রাজনীতি করতে চেয়েছিল তারা ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি জানান, ধর্ম বিক্রি করে নয়, দেশকে এগিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে নির্বাচন করতে চায় বিএনপি। শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে না বলে দেশের স্বার্থ ও স্বাধীনতার বিপক্ষে অবস্থানকারীদের বিরুদ্ধেও কথা বলতে হবে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। নো ইলেকশন, কেউ কেউ বলেছে আগে স্থানীয় সরকার ইলেকশন, না হলে নো ইলেকশন। আর কেউ কেউ বলেছে একই দিনে গণভোট আর ইয়া হলে আমরা মানি না। কেউ কেউ বলেছে 2029 সালের দিকে নির্বাচনের জন্য অপেক্ষা করেন। বলেছে কিনা? এরা সবাই, আমি কারো নাম নিতে চাই না, গণতন্ত্রের বিপক্ষের শিবির। ঢাকা ১২ আসনে নির্বাচনী গণসংযোগ করেছেন জামায়াত মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সকালে রাজধানীর মধুবাগ মাঠে এই গণসংযোগের আয়োজন করে হাতিরঝিল থানা জামায়াত ইসলামী। কর্মী সমর্থকদের নিয়ে হাতিরঝিল মধুবাগে গণসংযোগকালে সাইফুল আলম মিলন এলাকাবাসীর কাছে দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন ও দোয়া চান। বলেন, রক্তের বিনিময়ে আসা এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে পূর্ব নির্ধারিত সমাবেশ না করে গণসংযোগ করেন ঢাকা ১২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী। বলা হয়েছে নির্বাচনী জনসভা করা যাবে না, এবং এটা খুব আশ্চর্যজনক একটি আপনার অধ্যাদেশ জারি করা হয়েছে। আমরা আমাদের মার্কা যদি বলতে না পারবো তাহলে নির্বাচনটা হবে কিসের? জামায়াত ইসলামী সবসময় আইন মেনে চলে, কাজে আমরা আইন মেনে চলতে চাচ্ছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমিরের জামায়াতের নির্দেশে আমরা আমাদের এই সভা স্থগিত ঘোষণা করলাম। রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে উপজেলার কোয়েল পূর্বপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে তার জানাজায় অংশ নেয় হাজারো মানুষ। এমন মৃত্যুতে বাকরুদ্ধ শিশুটির বাবা মা সহ স্বজনরা। এলাকা জুড়ে বিরাজ করছে শোকের আবহ। পরে স্থানীয় নেককিরি কবরস্থানে সাজিদের দাফন সম্পন্ন হয়। এর আগে বুধবার বাড়ির পাশে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায় 2 বছরের শিশু সাজিদ। ফায়ার সার্ভিস সদস্যের টানা 32 ঘন্টার অভিযানের পর গতরাতে সাজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মিশরের ৩২তম হিফজুল কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া হাফেজ আনাস বিন আতিককে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে মিশর থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে বিশ্বজয়ী এই হাফেজকে ফুল দিয়ে বরণ করে নেন তার শিক্ষক, সহপাঠী সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। বিমানবন্দরে পরিবার, শিক্ষক সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান হাফেজ আনাস। তার এমন অর্জন বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়িয়েছে বলে মন্তব্য করেন তার শিক্ষকরা। এর আগে 2022 সালে এনটিভিতে সম্প্রচারিত পিএইচপি কোরআনের আলো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন হাফেজ আনাস। পরে লিবিয়া ও সৌদি আরবে কুরআন প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হন তিনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে আসিফ মাহমুদ এই ঘোষণা দেন। নতুন বাংলাদেশ বিনির্মাণ স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা, নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি। আমি ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছি। দেশে প্রথমবারের মতো নতুন প্রকারের মাদক MDMA এর বড় চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ মাদক সরবরাহকারী চক্রের 4 সদস্যকে। সকালে সেগুনবাগিচায় ডিএনসির প্রধান কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক হাসান মারুফ। বলেন, MDMA মালয়েশিয়া থেকে সংগ্রহ করে দেশে সরবরাহ করত চক্রটি, আর সামাজিক মাধ্যমে সিক্রেট গ্রুপে চলত বিক্রি। মহাপরিচালক বলেন, ভ্যাব বা সিগারেটের মধ্যে গোপনে এই মাদক ক্রেতার কাছে পৌঁছে দেওয়া হতো। MDMA ব্যবহারে ভয়াবহ ক্ষতিকর দিক নিয়েও আটকে ওঠার তথ্য দেন তিনি। বলেন, কয়েক ফোঁটা গ্রহণে মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করতে সক্ষম MDMA দ্রুত নেশা ধরায় হ্যালুসিনেশন, হার্টের সমস্যা থেকে শুরু করে আক্রমণাত্মক হয়ে ওঠে সেবনকারী। লিকুইডে রয়েছে বিভিন্ন ধরনের গন্ধ। ভয়ঙ্কর এই MDMA-কে সিনথেটিক ড্রাগ বলছেন ডিএনসির এই কর্মকর্তা। আমাদের তল্লাশিকালে কিছু ভয়ঙ্কর চালানেরও আমরা খবর পেয়েছিলাম। যেমন প্রথমে আমরা 2 জন চক্রের প্রধান হোতাকে গ্রেপ্তার করি। তাদের বাসা বাড়িতে তল্লাশি চালিয়ে 310 মিলিলিটার MDMA পিনাকা উদ্ধার করি 5টি কন্টেনারে। এরপরে CBD ইনফিউজড গাঁজার চকলেট পাই, কিছু ভ্যাপ ডিভাইস এবং MDMA ব্যবহারের লিকুইড এবং বিক্রির জন্য প্রস্তুত ক্যানিস্টার উদ্ধার করি। পৃথিবীর কোনো শক্তি জাতীয় নির্বাচন প্রতিহত করতে পারবে না। এই সরকার ভালো একটা ইলেকশন উপহার দিতে পারবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শরীয়তপুরের নড়িয়াতে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। মানুষ 15.5 বছর স্বৈরাচারের 15.5 বছর একটা ভালো ইলেকশন পায়নি, তো মানুষ একটা ভালো ইলেকশন চায়। তো সেই জন্য সবাই ওয়েট করছে। সরকার এবং নির্বাচন কমিশন দুইটা প্রতিষ্ঠানেরই মূল লক্ষ্য হচ্ছে জাতিকে একটা খুবই সুন্দর, ফ্রি, ফেয়ার, পিসফুল, ক্রেডিবল, পার্টিসিপেটরি একটা ইলেকশন উপহার দেওয়া। মিরপুর 14 নম্বরের হাউজিং স্টাফ কোয়ার্টারের 576টি ফ্ল্যাটের বাসিন্দাদের ভবন ছাড়ার নির্দেশ দিয়েছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এর প্রতিবাদে কাফরুল থানার সামনের সড়কে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারগুলো। তারা দাবি করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাসা ছাড়ার নোটিশ অবৈধ। সরকার উচ্ছেদের মতো সিদ্ধান্ত থেকে সরে না এলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচির হুমকিও দেন তারা। সকালে মিরপুর 14 স্টাফ কোয়ার্টার কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে এই মানববন্ধন হয়। আয়োজকরা জানান, কোনো লিখিত নোটিশ না দিয়ে গত 30 নভেম্বর 576টি ফ্ল্যাটকে পরিত্যক্ত বা বসবাসের অযোগ্য ঘোষণা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। পরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের লোকজন এলাকায় গিয়ে পানি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চায়। বাসিন্দাদের অনুরোধে সেটা আর করেনি তারা। বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কৃষকরা আলু উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে আলু উৎসব 2025-এর আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করে উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতির মেরুদণ্ড হল কৃষিখাত, আর এই খাতে আলুর গুরুত্ব অনেক বেশি। চাষিদের বাঁচাতে এবং আলু রপ্তানি বৃদ্ধি করতে সঠিকভাবে এর উৎপাদন পরিকল্পনা করতে হবে বলে জানান কৃষি উপদেষ্টা। আলু প্রক্রিয়াজাতকরণে বাংলাদেশ পিছিয়ে আছে মন্তব্য করে খরচ কমে গুণগত মানের আলু উৎপাদনের তাগিদ দেন উপদেষ্টা। অনুষ্ঠানে জানানো হয়, 2050 সালের মধ্যে খাদ্য নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
আমাদের প্রয়োজন সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে চাহিদা মাফিক আলু উৎপাদন, এর সঠিক বিপণন ব্যবস্থা, দেশের মজুত ও বাণিজ্যিক চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদিত এলাকায় নির্ধারণ করে সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়ে আমাদের উৎপাদন পরিকল্পনা করতে হবে। আমরা আলুর প্রক্রিয়াজাতকরণে বিস্তর পিছিয়ে রয়েছি। আলু প্রক্রিয়াজাতকরণের উপর আমাদের গুরুত্ব দিতে হবে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। দুর্বৃত্তের গুলি তার মাথায় বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবেই হাদিকে ওটিতে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার ভেতরে গুলি রয়েছে, এছাড়া কানের নিচেও গুলির আঘাত রয়েছে। বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে আসছিল ওসমান হাদি। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরের একটি মসজিদে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। গুলি করেছে মোটরসাইকেল থেকে ওসমান হাদি ভাইকে নিয়ে আমরা ঢাকা মেডিকেল যাচ্ছি। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লাগে হাদির বাম কানের পেছনে মাথার নিচের অংশে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সরাসরি করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেন চিকিৎসকরা। ওসমান হাদি ভাই আমাদের সত্য ন্যায়ের প্রতীক, একজন জুলাই আন্দোলনের বীরকে এইভাবে গুলি করা। তারা বাইক থেকে করেছে, আমরা বাইকে দেখে ওই বাইকটা দেখেছি আমরা, কিন্তু আমরা এতটা আসলে খেয়াল করতে পারিনি। গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা, ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি। এর আগে নভেম্বর মাসে অন্তত 30টি বিদেশি নাম্বার থেকে ওসমান হাদিকে হত্যার হুমকি দেওয়া হয়, যা বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি। পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন পরিবারের সদস্যসহ তাকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ভারত বিরোধিতা সহ সন্ত্রাস, দুর্নীতি, রাজনীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিপথগামী দুর্বৃত্তের হামলায় এমন ঘটনা ঘটেছে। নির্বাচন ব্যাহত করার জন্য এমন ষড়যন্ত্র হতে পারে বলে মনে করে বিএনপি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে কারো ওপর সহিংসতা কাম্য নয়। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছেন জামায়াতের আমির। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম আবারও আকাশছোঁয়া। শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘাটে আসা ক্রেতারা ইলিশের দাম শুনে হতাশ হয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে প্রায় 3 গুণ। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 4,000 টাকা থেকে 4,500 টাকার মধ্যে। ক্রেতারা বলছেন, সাধারণ বাজার দরের সঙ্গে এই দামের কোনো মিল নেই। বিক্রেতারা বলছেন, নদীতে ইলিশ কম ধরা পড়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে, ফলে দাম বাড়ানো ছাড়া তাদেরও কিছুই করার নেই।
রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে মোরসালিনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইম তালুকদার জানান, হত্যার 2 দিন আগে মোরসালিন যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। শুক্রবার মোরসালিনকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে একটি পুকুরে অভিযান চালিয়ে একটি দা ও কুড়াল জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাতে নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে 2 দিনব্যাপী রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাস্টেইনেবল ফুড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্কোপ এর প্রধান ডক্টর স্টিফেন মান। নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 145তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মাওলানা ভাসানীর পরিবার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক, ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সালাউদ্দিন, ওসমান হাদির সবশেষ কি অবস্থা আর কি বলছেন চিকিৎসকরা? ঠিক কিছুক্ষণ আগেই ওসমান হাদির বিষয়ে একটি অফিসিয়ালি বক্তব্য দিয়েছেন চিকিৎসকরা এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান এবং নিউরো সার্জারি বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান। তিনি জানিয়েছেন যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তিনি বলেছেন যে তার বাম কানের পাশ দিয়ে যে গুলিটি ঢুকেছে তা ডান কানে নিচ দিয়ে বের হয়ে গিয়েছে। এতে তার মগজের বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তার পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ছিলেন, নেতারা এসেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের উপরেই কেন এত হামলা হচ্ছে এবং তারা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন পরবর্তী যদি কোনো রাজনৈতিক নেতার উপর হামলা চালানো হয় তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এবং জামায়াত আমির এসেছেন, জামায়াত আমির বলেছেন যে 24শে আন্দোলনের পরে এরকম দেশব্যাপী যে খুন হচ্ছে সে খুন তারা বরদাস্ত করবে না এবং অবিলম্বেই যারা এই খুনের সাথে হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবং সার্বিকভাবে বলা যায় যে ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বেশ কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সে বিকেল 5টা নাগাদ একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিলেন এবং সে তখন তারা ডাক্তাররা আপ্রাণ চেষ্টার মাধ্যমে তাকে আবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে এনেছেন বলে আমরা জানতে পেরেছি। তৌফিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী জুবায়ের, এবার যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাদিকে এভারকেয়ার হাসপাতাল নেওয়ার তথ্য আমাদেরকে জানান। তৌফিক, এই মাত্রই হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি সেখানেই করার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে আজকে যে বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে তার যে মাথার ঠিক নিচের অংশটা, এই ঘাড়ের অংশটাতে গুলি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল এবং
এখানে আসলে তার যে চিকিৎসা অস্ত্রোপচার সেটির শেষে তার পরিবারের সম্মতিতে তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে চিকিৎসা শেষে ডাক্তাররা আসলে যেটি নিশ্চিত করেছেন, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মাথার গুলির আঘাতের সাথে তার বুকেও কিন্তু আঘাতের যেই চিহ্ন সেটি তারা পেয়েছেন এবং তারা ধারণা করছেন, তারা বলছেন যে সেটি আসলে রিক্সা থেকে পড়ে যাওয়ার বা আনুষঙ্গিক কোনো একটা চোটের কারণে সেটি হতে পারে, এরকমটি আসলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই মাত্র তাকে যেই এভার কেয়ার হাসপাতালে যে এখানে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নেওয়া হয়েছে এবং উৎসুক জনতার যেটি সেখানেও কিন্তু জরুরি বিভাগের যেই গেট রয়েছে সেখানে অবস্থান করছেন এবং বাগান গেট থেকে তাকে কিন্তু এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তো তৌফিক, হাদিকে যে গুলিবিদ্ধ হওয়ার পরে এভার কেয়ার হাসপাতালে যে নেওয়া হচ্ছে, এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী HM মেহেদি। মেহেদি, বিক্ষোভের ছাত্র জনতারা কি বলছেন আমাদেরকে জানাবেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির উপর আজকে যে অতর্কিত হামলা হয়েছে তার প্রচারাভিযানের সময় তারই পরিপ্রেক্ষিতে প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন, কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং এছাড়া কিন্তু গণ অধিকার পরিষদের যেই ছাত্র সংগঠন আছে ছাত্র অধিকার পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু প্রতিবাদের ফেটে পড়ে। তারা বিক্ষোভ মিছিল করে, বিক্ষোভ সমাবেশ করে। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই রাজু ভাস্কর্য, সেখানে একটু আগেই কিন্তু একটি বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে এবং তার আগে মিছিল হয়েছে। এছাড়া আমি এখানে পর্যবেক্ষণ করেছি, এখানে ডাকসু একটি মিছিল কিন্তু পুরো ক্যাম্পাস জুড়ে পরবর্তীতে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। প্রত্যেকেই বিক্ষোভকারীতে যারা বক্তব্য রেখেছেন তারা বলছেন ছাত্র সমাজ যে এই ধরনের অতর্কিত হামলা, বিশেষ করে একজন জুলাই যোদ্ধা যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং ভারতের আধিপত্য বিরোধী যেই বক্তব্যের ক্ষেত্রে জোরালো কণ্ঠস্বর ছিল কিন্তু ওই উসমান বিন হাদি, তো তার প্রতি এই হামলাকে তারা খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন যে এই হামলা খুব নিছক কোনো হামলা নয়, এর পেছনে কারণ অনুসন্ধান করতে এবং অবিলম্বে দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং এর পেছনে আসলে কি রয়েছে, জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি তারা তুলে ধরেছেন যে তাদেরকে নিরাপত্তা দিতে হবে। বিশেষ করে যখন তফসিল ঘোষণা হলো, আপনি জানেন যে তিনি সংসদ সদস্য প্রার্থী স্বতন্ত্র হিসেবে, তো তার নিরাপত্তার জায়গাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে ছাত্র সমাজ। একই সাথে অন্যান্য যারা ছাত্র রয়েছেন তারা, জুলাই যোদ্ধা যারা, তারা ভাবছেন যে তাদের নিরাপত্তার জায়গাটা আসলে কোথায়। রাষ্ট্রকে সেই নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে তারা দোষী সাব্যস্ত করছেন যে রাষ্ট্র সেই দায় এড়াতে পারে না, যেহেতু নিরাপত্তার দায়টাও আসলে তাদের উপরে বর্তায়। একটু পরেই কিন্তু আরও একটি বিক্ষোভ অনুষ্ঠিত হবে, আপনাদের জানিয়ে রাখি এনসিপির পক্ষ থেকে, সেটাও আমরা অনুসরণ করব। সবশেষ তথ্য এখন পর্যন্ত বিক্ষোভের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যার পর্বের বিক্ষোভগুলো হয়েছে, এখন মূলত বিক্ষোভের কার্যক্রম নেই, তবে একটু পর এনসিপির একটি বিক্ষোভ সমাবেশ রয়েছে, সেটি আমরা কাভার করার পর আপনাকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল সবশেষ তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তৌফিক। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্র জনতার বিক্ষোভের খবর। শরীফ ওসমান হাদির উপর হামলার ঘটনায় নিন্দা আর ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন মহল। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেছেন এমন ঘটনা অশনি সংকেত। নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির। ক্ষোভ প্রকাশ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই দিনে দুপুরে প্রকাশ্যে গুলিবিদ্ধ ওসমান হাদির উপর হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারীরা। হাদির উপর এমন আক্রমণের ঘটনায় বিস্মিত হয়ে পড়েছেন অনেকেই। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। ওসমান হাদির উপর গুলির ঘটনায় উদ্বেগ জানিয়ে দেয়া বিবৃতিতে বিএনপি বলছে, নির্বাচন ব্যাহত করতে এমন ষড়যন্ত্র হতে পারে। দলটির পক্ষ থেকে এর প্রতিবাদে দুদিনের বিক্ষোভ কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়েছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি যে নির্বাচনকে বানচাল করার জন্য সেই শক্তি আবার চক্রান্ত শুরু করেছে। অবিলম্বে প্রকৃত দোষীকে খুঁজে বের করে নিয়ে
আইনের আয়তায় আনার জন্য দাবি জানাচ্ছি। এদিকে হাদিকে তাৎক্ষণিকভাবে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। এই হামলার সাথে জড়িতদের শাস্তি দাবি করেন তারা। তবে এখন আশঙ্কা মুক্ত বলা যায় না, তা আমরা দোয়া করতেছি, দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা চাই সরকার খুব দ্রুতই তদন্তের মাধ্যমে ওনার যে হামলাকারী ওকে গ্রেপ্তার করুক। এবং এই ওসমান হাদি জুলাইয়ের প্রতীকে পরিণত হয়েছে। এটা শুধু হাদির নিরাপত্তার প্রশ্ন নয়, এটা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে তাদের প্রত্যেকেই কিন্তু নিরাপত্তা সংকটে আছে। যে পতিত ফ্যাসিস্টরা এবং নানাভাবে বিভিন্ন রকম শক্তি আসলে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বাধা হয়ে দাঁড়াতে চান। ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনায় সারা দেশে বিভিন্ন স্থানে হয়েছে বিক্ষোভ। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করতে চায় তারা যে ষড়যন্ত্র শুরু করেছে তা ওসমান হাদির ঘটনায় প্রমাণ করে। তাই সবাইকে সচেতন থাকতে হবে। এ সময় তিনি আরও বলেছেন, দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এবং নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। ইফতেখার রেজার রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বক্তব্যের শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ওসমান হাদির উপর গুলির ঘটনা দুঃখজনক এবং জঘন্য। ইনকালাব মঞ্চের নেতা জনাব ওসমান হাদি, তাকে গুলি করা হয়েছে, তার উপরে গুলিবর্ষণ করা হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি চট্টগ্রামে একইভাবে আমাদের আরেক প্রার্থীকে গুলি করা হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, প্রথমেই আমি এই ঘটনার জন্য তীব্র ঘৃণা এবং প্রতিবাদ জানাচ্ছি। যারা এই দেশের স্বাধীনতাকে ধ্বংস করতে চায়, এই দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করে এই দেশের স্থিতিশীলতাকে ধ্বংস করতে চায়, তারা তাদের ষড়যন্ত্র যে শুরু করে দিয়েছে, আজকে ওসমান হাদির ঘটনা দিয়ে তা প্রমাণিত হয়। দেশ একটি সংকটের ভেতর দিয়ে যাচ্ছে, একটি দল বা গোষ্ঠীর এদেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের জন্য উঠে পড়ে লেগেছে, এমন মন্তব্য করেন তারেক রহমান। যারা বাংলাদেশের অস্তিত্বে, স্বাধীনতা, সার্বভৌমত্বে বিশ্বাস করেন, দল ছোট বড় বিষয় না, যারা বাংলাদেশি জাতীয়তাবাদের অস্তিত্বে, বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ, এই নীতিতে যারা বিশ্বাস করে, আমাদের প্রত্যেকটি দল, প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি মানুষকে আজ অতীতের যে কোনো সময় থেকে সবচাইতে বেশি ঐক্যবদ্ধ হতে হবে। দেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা রুখে দিতে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার উপর জোর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতেখার রেজা, NTV নিউজ, ঢাকা। ঢাকা 12 আসনে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জামায়াতের মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলন। সকালে রাজধানীর হাতিঝিল এলাকায় তিনি কুশল বিনিময় করেন। এ সময় সাইফুল আলম খান মিলন বলেন, 24-এর গণঅভ্যুত্থানে রক্তের বিনিময়ে আসা নির্বাচনকে অবাধ এবং সুষ্ঠু করতে সবাইকে কাজ করতে হবে। স্থানীয়দের সুখে দুঃখে সবসময় পাশে থাকার আশ্বাস দেন তিনি। নির্বাচন কমিশনের আচরণ বিধিমালার প্রতি সম্মান রেখে পূর্ব নির্ধারিত জামায়াতের সমাবেশ বাতিল করা হয়। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘ 17 বছর কেমন ঢাকা দেখতে চায়।